একটি স্বার্থান্বেষী মহল দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য প্রধানমন্ত্রীর। স্বার্থান্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। বিরোধী দলের উদ্দেশ্য জনগণকে বিভ্রান্ত করা। সীমান্ত হত্যাকাণ্ড পশিন নিয়ে আলোচনা করতে দেয়নি সরকার, সংসদ থেকে জনগণ বিচ্ছিন্ন, অভিযোগ 11 দলের। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। ফলে সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। যদি বাংলাদেশের জনগণের সরকার হয়ে থাকে তাহলে এই ধরনের ইস্যু সংসদে আলোচনা করতে দিতে হবে। পশিন ইস্যুতে রাষ্ট্রপ্রধানদের সরাসরি উদ্যোগ নেওয়ার তাগিদ, বৈরী আচরণে দ্বিপাক্ষিক সম্পর্ক নেতিবাচক হওয়ার শঙ্কা। দুই দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা দুই দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। বিকল্প হাসপাতাল না খুঁজে আবদিনের সামনে বসে থাকছেন অনেকে, কারণ জানতে চাইলে দেখাচ্ছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রত্যেকটা জায়গায় মারা যায় না কোথায় বলে, যেখানে মারা গেছে ওই জিনিসটা তদন্ত করেন, ওইখানে ইয়া করেন, সব জায়গা বন্ধ করার তো কোনো ইয়া নাই। বিনিয়োগ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে বক্তারা। উচ্চ ঋণের সুদ নিয়ে উদ্বেগ। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি তাসনিম অর্থী এবং আমি সোহাগ বক্স। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। স্বার্থান্বেষী একটি মহল বিভ্রান্তি ছড়িয়ে দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে কক্সবাজারের চকরিয়ায় জনসভায় অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, কোনোভাবেই গণতন্ত্রকে কেউ যেন হত্যা করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। এর আগে সকালে পাতলি খাল পুনঃখনন শেষে পথসভায় তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাজেট ঘোষণার পর কোনো নিত্যপণ্যের দাম বাড়েনি। তিনি বলেন, বিরোধী দলের উদ্দেশ্যই হচ্ছে জনগণকে বিভ্রান্ত করা। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম কক্সবাজার গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে 2001 সালে কক্সবাজারে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সম্মেলন করেছিলেন তিনি। দিনভর ব্যস্ত কর্মসূচি শেষে রাতে চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজ দেশ ও দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। বাজেট বাস্তবায়নের মাধ্যমে কৃষক, নারী সহ সব শ্রেণী পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করা হবে। আমাদের লক্ষ্য হচ্ছে এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, এবং সেজন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি, পরিকল্পনা অনুযায়ী কাজ করছি। তারেক রহমান বলেন, দেশ যখন এগিয়ে চলছে তখন একটি মহল নানা ষড়যন্ত্র শুরু করেছে। কোনোভাবেই গণতন্ত্রকে কেউ যেন হত্যা করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে, আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সমাবেশে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ সরকারের নানা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যেসব ওয়াদা দিয়েছিল বিএনপি তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে সরকার। এজন্য জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ডুলা হাজরা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তিনি। এরপর মালুমঘাটে গিয়ে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। জুলাই অভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এছাড়া নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এর আগে সকালে কক্সবাজার সদরে পিএমখালী ইউনিয়নে পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও পানি সম্পদ মন্ত্রী সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পাতলিখালের পাশেই পথসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় সদ্য ঘোষিত বাজেট সহ সমসাময়িক রাজনীতির নানা ইস্যুতে কথা বলেন তিনি। চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে। বিরোধী দলের সমালোচনা করে বলেন, তাদের একমাত্র লক্ষ্যই হলো মানুষকে বিভ্রান্ত করে দেশকে অস্থিতিশীল করা। প্রধানমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, যতদিন প্রাণ আছে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবেন তিনি। দেশের মালিক হচ্ছে বাংলাদেশের 20 কোটি জনগণ। সাইফুল ইসলাম, নিউজ 24, কক্সবাজার। জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন নিয়ে আলোচনা করতে দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। চট্টগ্রামে 11 দলের সমাবেশে নাহিদ ইসলাম বলেন, সরকার সংসদকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলছে। গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেন বক্তারা। 11 দলীয় ঐক্য তৃতীয় ধাপে বিভাগীয় সমাবেশে চট্টগ্রামের লালদিঘি মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন 11 দলের শীর্ষ ও স্থানীয় নেতারা। তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আন্দোলন থামবে না। বিএনপি ক্ষমতায় আসতে না আসতেই তারা আওয়ামী লীগের মতো ভূমিকা পালন করছে। সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, জনগণের হয়ে বিরোধী দলকে কথা বলতে দিচ্ছে না সরকার। চট্টগ্রামে বাংলাদেশের ক্রিকেট টিমের একজন ক্রিকেটারকে পুলিশ তুলে নিয়ে এসেছে, ডিবি তুলে এনে নির্যাতন করে দিয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী আজকে কক্সবাজার গিয়ে বক্তব্য করছে। ফলে এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। সরকার যদি স্বৈরতন্ত্রের পথে হাঁটে, জনগণকেও অভ্যুত্থানের পথে হাঁটতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদে সীমান্ত হত্যাকাণ্ড ও পুশিন নিয়ে আলোচনার জন্য নোটিশ দিলেও তা নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। একটা স্বাধীন সার্বভৌম দেশ, সীমান্তে কি হচ্ছে আপনারা জানেন। আমরা নোটিশ দিয়েছি এই বিষয়ে আলোচনা করার জন্য, আমাদের নোটিশ নিয়ে টাল বাহনা করা হচ্ছে। ভয় কিসের? কারে ভয় করেন? কারে খুশি করতে চান? কার হয়ে দেশ পরিচালনা করতে চান? সমাবেশে তিনি কক্সবাজারে বিরোধী দল নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনাও করেন। আমাদের মেয়েরা স্কুল কলেজে নিরাপদ না। তাফিদুল ইসলাম, নিউজ 24। দিল্লিতে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুর সুরাহা না হওয়ায় সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্রপ্রধানদের সরাসরি উদ্যোগ ছাড়া স্থায়ী সমাধান কঠিন। আর বৈরী আচরণ 2 দেশের নাগরিকদের মাঝে বিদ্বেষ বাড়াতে পারে। বাংলাদেশ ভারত সম্পর্কের ফাটল আরো গভীর হওয়ার শঙ্কাও জানান তারা। নাইমাল রিপোর্ট। সম্প্রতি সীমান্তে পুশিন ইস্যুতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। একের পর এক দল ধরে অনেককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করছে বিএসএফ, যা প্রতিহত করে চলেছে বিজিবি ও স্থানীয়রা। চলছে সতর্ক পাহারা। বিষয়টি গুরুত্ব পেয়েছে দিল্লিতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে। তবে আলোচনায় নেই সুনির্দিষ্ট কোনো সমাধান। বিশ্লেষকদের মতে সংকট সমাধানে শুধু প্রশাসনিক আলোচনাই যথেষ্ট নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও রাষ্ট্র পর্যায়ে সমন্বিত উদ্যোগ। বিজেপি বিএসএফ পর্যায়ে একটা আলোচনার আশা ছিল যে এখানে একটা সমাধান আমরা পাবো। যেহেতু এটা হয়নি, আমাদের এখন তার উপরে রাজনৈতিক যে কাঠামো আছে সেই দিকে মনে হবে। 2 দেশের যে প্রধান আছে তাদেরকে আগে কনভিন্সড হতে হবে যে এটা 2 দেশের জনগণের স্বার্থেই আমাদেরকে ভালোভাবে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। সমঝোতা না হলে সম্পর্ক আরো জটিল হতে পারে, অবিশ্বাস বাড়তে পারে 2 দেশের সাধারণ মানুষের মধ্যে। যে ভারত বিরোধী জনমত তৈরি হয়েছে হাসিনা সরকারের সময় এবং এইটা তীব্রতর হয়েছে অন্তর্বর্তীকালীন সময়, এখন নতুনভাবে একটা রাজনৈতিক দল এসছে এবং আপনি এই সুযোগটাকেও কাজে লাগাচ্ছেন না। কেন্দ্রীয়ভাবে এক কথা বলবেন এবং রাজ্য সরকার অন্য কথা বলবে,
কেন্দ্রীয় সরকারের যে এলিমেন্ট আছে বিএসএফ অন্যভাবে কাজ করবে, তার মানে আপনার রাজনৈতিক সদিচ্ছার অবশ্যই প্রশ্নবিদ্ধ। আমি আশঙ্কা করছি সাম্প্রতিককালে যেগুলো দেখছি, দুই দেশের মানুষের মধ্যে কিন্তু সংঘাতের একটা জায়গা তৈরি করছে। এই দুই বিশ্লেষক মনে করেন পুশিন প্রক্রিয়া আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির প্রশ্নও তুলছে। কাউকে সীমান্তের ওপারে ঠেলে দেয়া গ্রহণযোগ্য নয়। আপনি জোর করে এনে তাদেরকে পুশিং করছেন। তো আপনি আন্তর্জাতিক আইন মানছেন না, ভারতের আইন মানছেন না, বাংলাদেশের আইন মানছেন না। আপনাকে কিভাবে আমরা বলবো যে আপনি ডেমোক্রেটিক একটা কান্ট্রি? আমরা ইনসিস্ট করব যে ওই কাঠামোটাই যেন বজায় রেখে আমরা এই সমস্যার সমাধানের জন্য সচেষ্ট হই। বর্ডারের লোককে ঠেলে দেয়া এটা কিন্তু সেই কাঠামোর মধ্যে পড়ে না, এবং এটা একটা মানবিক সংকট তৈরি করছে। সীমান্ত ঘিরে এমন উত্তেজনার সময়ে সংযত বক্তব্য ও কার্যকর কূটনৈতিক আলোচনার বিকল্প নেই মত বিশ্লেষকদের। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। রোগী ভর্তি বন্ধ থাকলেও 8 দিন হাসপাতালের বাইরে অপেক্ষা করছেন অনেকেই। কেন তারা সেখানে বসে থাকছেন তা অজানা। আর জানতে চাইলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ কেউ। এদিকে হাসপাতালটিতে থাকা গুরুতর রোগীদের বিষয়ে সরকার সদয় হওয়ার কথা জানালেও তার স্বজনদের জানায়নি 8 দিন কর্তৃপক্ষ। রয়েছে এমন অভিযোগও। বিস্তারিত রিশাদ হাসানের রিপোর্টে। গর্ভবতী স্ত্রীর ডেলিভারির জন্য শনিবার এই ব্যক্তি আসেন রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে। এসে জানতে পারেন নতুন রোগী ভর্তি হচ্ছে না, ক্ষোভ জানান। তবে প্রসঙ্গ পাল্টাতেই শুরু হয় গণমাধ্যমের চরিত্র হনন। ইদানিং যে নিউজগুলো আপনারা দেখতেছি, আপনারা মানে কি যে 2 লাইনে একটা হেডলাইন দিতেছেন, লাইসেন্স বাতিল। ঠিক আছে, হ্যাঁ, আপনারা ইদানিং মানে মানুষের দুর্ভোগগুলো তুলে ধরেন। ভাই, দুর্ভোগ তুলে ধরার জন্যই তো জিজ্ঞেস করলাম ভাই। এই যে শত শত মানুষ সবাই ভুক্তভোগী, এখানে কোনো দালাল আসে নাই। পরে রোগী নিয়ে হাসপাতাল এলাকা ছাড়েন তিনি। কোন হাসপাতালে যাচ্ছেন তা জানা যায়নি। জরায়ুর গুরুতর সমস্যার রোগী নিয়ে নোয়াখালী থেকে এসেছেন আরেকজন। সরকারি মেডিকেল কলেজের কথা বলতেই মেজাজ হারান তিনিও। ঢাকা মেডিকেল তো এখান থেকে কাছে, আপা কাছে থাকলে কি হবে? আমি তো সেই ট্রিটমেন্ট পাবো না। ঢাকা মেডিকেলে মানুষ যায়। ঢাকা মেডিকেল, শুনেন, 1 মিনিট আপা, 1 মিনিট। বিকল্প কোনো হাসপাতাল না খুঁজে 8 দিন হাসপাতালের বাইরে বসে থাকছেন অনেক রোগী ও তাদের স্বজনরা। শনিবার দিনভর এমন অনেকের দেখা মিলেছে। আমি কতটুকু যে কষ্ট পাচ্ছি একটা রোগীকে, যখন আমি বলতাম যে আমাদের এখানে আসেন, আর এখন বলতেছি যে না, আমরা সেবা দিতে পারতেছি না। এটা 6টা মারা গেছে, হয়তো কোনো দুর্ঘটনা, যেখানে মারা গেছে ওই জিনিসটা তদন্ত করেন, ওইখানে করেন। সব জায়গা বন্ধ করার তো কোনো নাই, রাইট নাই। প্রত্যেকটা জায়গায় মারা যায়। আমি ঢাকা মেডিকেল কলেজে দেখেন, প্রত্যেকটা জায়গায় মারা যায় না কোথায় বলে। আমরা এই সরকার চাই না, কোনো সরকারই চাই না, আমরা জনগণের সরকার। ভর্তি থাকা গুরুতর রোগীর বিষয়টি মানবিক বিবেচনার কথা বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে রোগীর স্বজনদের তা জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তর মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে, সেরকম কোনো কিছু হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদেরকে জানায়নি? আমরা ওইভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করি জানাইও না, কিন্তু আমরা শুনছি যে 72 ঘন্টা সময় আছে। এই কারণে আমরা উদ্বিগ্ন যে 72 ঘন্টা পরে আমরা কোথায় নিব। সরকার যদি মানব বিভাগে দেখে যে সমস্ত রোগীর অবস্থা খারাপ, তাহলে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পর আমরা যদি বাড়িতে যেতে পারি সুস্থভাবে, তাহলে আমাদের কোনো সরকারের প্রতি কোনো আমাদের অভিযোগ নেই। গত 27 মে হাসপাতালটিতে 6 নবজাতকের প্রাণহানির ঘটনা ঘটে। তদন্তে বেরিয়ে আসে চরম অবহেলার চিত্র। ব্যবস্থা হিসেবে হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার, সরিয়ে নিতে বলা হয়েছে রোগীদের। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। বৈশ্বিক বিনিয়োগে এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। সেই পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ ঢাকা। অর্থনীতিতে সাম্য, ন্যায্যতা নিশ্চিত করাই লক্ষ্য। উচ্চ সুদের ঋণ চাপ বাড়াচ্ছে, তাই যেতে হবে বিকল্প অর্থায়নের দিকে। এসব মন্তব্য করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী। শনিবার রাজধানীর একটি হোটেলে অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে এসব কথা বলেন তারা। লক্ষ্য বাণিজ্য প্রবৃদ্ধি ও বৈশ্বিক অর্থনৈতিক কূটনীতির নতুন রোডম্যাপ খোঁজা। নীতি নির্ধারক, ব্যবসায়ী, কূটনৈতিক মিশন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নিলেন অর্থনৈতিক কূটনীতি সম্মেলনে। রাজধানীর সোনারগাঁও হোটেলে এর উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী। অংশ নেন মন্ত্রিসভার আরো কয়েকজন সদস্য। বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার শীর্ষ গন্তব্য হতে প্রতিযোগিতামূলক ও স্থিতিশীল পরিবেশ গড়তে চায় বাংলাদেশ। এজন্য টেকসই সংস্কার ও অংশদারিত্বমূলক অর্থনীতি প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছে সরকার। দেশের প্রতিটি নাগরিকের সম্মান ও মানবিক মর্যাদা নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য।
আর এই সামাজিক সাম্য বজায় রেখেই টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাবে বাংলাদেশ। Giving 1.5% incentive on any FDI that comes in. আয়োজনের দ্বিতীয় সেশনে যোগ দেন অর্থমন্ত্রী ও এনবিআর চেয়ারম্যান। উদ্বেগ জানান উচ্চ সুদের ব্যাংক ঋণ নিয়ে। গত এক দশকে বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণের খরচ বৃদ্ধি এবং উচ্চ সুদের ব্যাংক ঋণ সরকারের উপর চাপ বাড়ছে। বর্তমান বাস্তবতায় শুধু ব্যাংক ঋণ ও সরকারের কোষাগারের উপর নির্ভরশীলতা কার্যকর নয়। টেকসই প্রবৃদ্ধির জন্য নতুন অর্থনৈতিক কাঠামো ও অর্থায়ন প্রবৃদ্ধি গ্রহণ করতে হবে। Very difficult, if we want to change something, what is required for us. টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ, এসব মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান উঠে এলো এই সম্মেলনে। সাদমান রাফিদ, নিউজ 24, ঢাকা। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহর চট্টগ্রামে ফেরার পথে পুলিশি হেনস্থার শিকার হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান। আর এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গন সহ সর্বস্তরে। নাইমের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের বর্তমান এবং সাবেক ক্রিকেটাররা। এ ঘটনায় 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার এবং এক সোর্সকে আটক করা হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। বিস্তারিত রিপোর্টে। ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা শেষ করে চট্টগ্রামে ফেরেন জাতীয় দলের স্পিনার নাঈম হাসান। বিমানবন্দর থেকে সিএনজিতে বাসায় যাওয়ার পথে ঘটে অপ্রীতিকর ঘটনা। নাঈমের অভিযোগ, ডিবি পরিচয়ে কয়েকজন তাকে জোর করে তুলে নেওয়ার চেষ্টা করেন। পরে টোল প্লাজার কাছে এক ট্রাফিক পুলিশ তার সিএনজি থামিয়ে লালখান বাজার পর্যন্ত নিয়ে যান। ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন নাঈম। চোখের পানি ধরে রাখতে পারেননি জাতীয় দলের এই ক্রিকেটার। ঘটনার পর আতঙ্কে রয়েছেন তার পরিবার। ক্ষোভ আর উদ্বেগের কথা জানিয়েছেন তারা। আপনার আচরণ এইভাবে হচ্ছে কেন? এটা তো ঠিক না। আপনি এটা কি বলতেছেন? আমরা সাধারণ মানুষের সাথে যে আচরণ করেন, আমার সাথে স্টার্ট করে দিয়েছেন এই আচরণ। এই ঘটনার পর নাঈমের পাশে দাঁড়িয়েছে দেশের ক্রীড়াঙ্গন। বিসিবি সভাপতি তামিম ইকবাল, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন সহ অনেকেই এই ঘটনায় বিস্মিত। বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘটনার বিচার চান জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার। অবশ্যই এটা দুঃখজনক আমাদের সব প্লেয়ারদের জন্যই। তো এটা তো আমাদের অ্যাকচুয়ালি হাতের না, আমরা দূর থেকে যেটা দেখছি। তো এটা আমরাও চাবো সবার জন্য এটা সুস্থ একটা তদন্ত হয়। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, একজন পেশাদার ক্রিকেটারের সঙ্গে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। আমাদের হোম মিনিস্টারও ফোন দিয়েছিলেন, উনিও আশ্বস্ত করেছেন যে নাঈমের এই বিষয়টাই কোনোভাবেই ছাড় দিবেন না। ঘটনার পর অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি 3 সদস্য তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ প্রশাসন। আটক করা হয়েছে পুলিশের এক সোর্সকে। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সদস্যদের মধ্যে যারা দায়ী আছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অলরেডি আমরা 2 জনকে সাসপেন্ড করেছি, সাময়িক বরখাস্ত করেছি। শুধু সাময়িক বরখাস্ত নয়, এটার জন্য এটা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। ক্রীড়াঙ্গন থেকে সাধারণ মানুষ সবার একটাই দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি। সবার চাওয়া নাঈম হাসানের সাথে ঘটে যাওয়া এমন ঘটনা যেন আর কোনো নাগরিকের সাথে না ঘটে। শুভদেবনাথ, নিউজ 24। চট্টগ্রামের রাউজানে মাসুদুল হক মাসুদ নামের একজন যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে আনুমানিক 1:30টার দিকে পাহাড়তলী এলাকায় এই ঘটনা ঘটে। তিনি উপজেলার বেতাগী ইউনিয়নের বাসিন্দা। পুলিশ জানায়, দুর্বৃত্তরা মাসুদের মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় যুবদল কর্মীরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সমঝোতা স্মারকটি রবিবার সই হচ্ছে না বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের মধ্যস্থতায় তৈরি হওয়া এই সমঝোতার দলিলটি মূলত যুদ্ধ শেষ করার উপর আলোকপাত করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, এই মুহূর্তে পারমাণবিক কোনো বিষয় নিয়ে আলোচনার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তিনি আরও জানান, স্মারকটি সই হওয়ার জন্য সুনির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনই চুক্তির সম্ভাবনা একেবারে নাকচ করে দেওয়া হচ্ছে না।
আগামী দিনগুলোতে এটি স্বাক্ষরিত হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এবারে খেলার সংবাদ। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে কাল বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বেলা 11টায়। প্রথমে 2 ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। এবার লক্ষ্য অজিদের প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করা। শেষ ওয়ানডের একাদশে ফিরতে পারেন পেসার শরীফুল ইসলাম, অন্যদিকে মান বাঁচানোর লড়াইয়ে নামবে সফরকারীরা। ওয়ানডে সিরিজে অন্তত একটি জয় চায় অজিরা। 2 দলের 24 বারের দেখা অস্ট্রেলিয়ার 20 জয়ের বিপরীতে বাংলাদেশের জয় 3টি, অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়। যে কোনো টিম আমাদের সাথে খেলতে গেলে অবশ্যই চিন্তা করবে যে আমাদের যে পেস বোলিং অ্যাটাকটা আছে তাদেরকে নিয়ে, এবং আমরা যদি বাইরেও খেলতে যাই তখনও তারা চিন্তা করবে কি আমরা ফার্স্ট বল উইকেট দিব কিনা। সো এটা আমাদের এখন একটা মানে খুবই ভালো একটা টাইম যাচ্ছে পেস বোলিং সাইড দিয়ে, যে তারা এত ভালো করতেছে। It hasn't been the ideal series for us, but every international game is an opportunity, and every game counts, and we'll be making sure we put our best foot forward and finish the series 2-1. বিশ্বকাপ ফুটবল মানেই আবেগ, উন্মাদনা আর উৎসব। মাঠের লড়াই শুরুর আগে থেকেই সেই উচ্ছ্বাসে ভাসছে বাংলাদেশ। পুরান ঢাকার সরু গলি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সবখানি এখন বিশ্বকাপের রং। ফিফা গলি এবং প্যানফেস্টের আরো খবর জানাচ্ছেন খালিদুল ইসলাম তানভীর। বিশ্বকাপ ফুটবল উন্মাদনা যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন পুরান ঢাকার একটি সরু গলি যেন হয়ে উঠেছে এক ফুটবল নগরী। টিকাটুলির স্বামীবাগের KM দাস লেন এখন সবার কাছে পরিচিত ফিফা গলি নামে। গলির 2 পাশের দেয়ালে ফুটে উঠেছে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ও বর্তমান তারকাদের মুখ। পেলে, ম্যারাডোনা, মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে থেকে শুরু করে লামিন ইয়ামাল সবাই জায়গা পেয়েছেন এই দেয়াল চিত্রে। পাশাপাশি রয়েছে বাংলাদেশের হামজা চৌধুরী, জামাল ভুঁইয়ারাও। পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে নিউ জেনারেশনের ইয়ামাল, এমবাপ্পে সবাই আছে। আর সবচেয়ে ভালো যে জিনিসটা লাগছে যে বাংলাদেশের প্লেয়ারদেরও গ্রাফিটি দেখা যাচ্ছে। ফিফা গোল্ডে মানে নতুন একটা আমেজ তৈরি করছে আমাদের মাঝে। মাথার ওপর উঠছে বিভিন্ন দেশের পতাকা, চারপাশে ঝলমলে আলোকসজ্জা, আর প্রবেশ মুখে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়া লিওনেল মেসির সেই চিরচেনা ও আইকনিক মুহূর্ত। প্রতিদিনই এখানে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ পরিবার নিয়ে উপভোগ করছেন ফুটবল উৎসব। আমাদের পুরান ঢাকাটাকে ওয়ার্ল্ড কাপের মাধ্যমে ওয়ার্ল্ডের কাছে প্রেজেন্ট করা হচ্ছে, এই জিনিসটা দেখে খুবই ভালো লাগলো। আমার বাচ্চা তো আসার জন্য পাগল ছিল, কিন্তু আজকে আমি মানে সময় করে ওকে নিয়ে আসলাম। ফিফা ওয়ার্ল্ড কাপের সব টিমের ইয়েগুলো দেখেছি, মানুষ আমার অনেক ভালো লেগেছে। অন্যদিকে বিশ্বকাপের রঙে রাঙা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিও, সেখানে আয়োজিত 3 দিনের ফান ফেস্টের শেষ দিনে ছিল উপচে পড়া ভিড়। শিশু কিশোর, তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সী ফুটবল প্রেমীরা অংশ নেন উৎসব আয়োজনে। উচ্ছ্বাস, আনন্দ আর ফুটবল প্রেমে মুখর টিএসসি প্রাঙ্গণ যেন পরিণত হয়েছিল বিশ্বকাপ উদযাপনের প্রাণকেন্দ্রে। বৃষ্টি হচ্ছে বা স্টিল মানুষজন অনেক এনজয় করছে, দেখে অনেক বেশি ভালো লাগছে। এই প্রথমবার আমাদের ক্যাম্পাসে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, তো ভালো লাগছে অবশ্যই। পুরান ঢাকার ফিফা গলি থেকে টিএসসির ফান ফেস্ট, সবখানেই একই চিত্র। বিশ্বকাপ এলেই স্পষ্ট হয়ে ওঠে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এদেশের মানুষের আবেগ, উৎসব আর ভালোবাসার মেলবন্ধন। খালিদুল ইসলাম তানভীর, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজনে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।